হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দ্রবণ এই অধ্যায়টির বিভিন্ন কোশ্চেন আনসারগুলো সলভ করব। এর আগে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ, পর্যায় সারণী আরও বিভিন্ন চ্যাপ্টারগুলো সলভ করে নিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওটির পরে দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, নিচের শ্রেণীতে প্রথম স্তম্ভে দেওয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। তার প্রথম স্তম্ভে কয়েকটি বস্তুর নাম দেওয়া আছে, যেমন নুন, জল, ধোঁয়া, মাখন, মাটি। আর এদিকে কয়েকটি শ্রেণীতে নাম দেওয়া আছে কি, মিশ্রণ, ইমালশন, দ্রবণ, কলয়েড কি। তাহলে এগুলো কি আমরা জানবো। তাহলে আমরা পড়ছি দ্রবণ অধ্যায়। তাহলে দ্রবণ কি সেটি আগে জানি। দ্রবণ কি, যদি আমরা কি করি, একটা গ্লাসের মধ্যে যদি জল দিয়ে দিই আর সেই জলের মধ্যে যদি আমরা 1 চামচ চিনি দিয়ে দিই, তাহলে এটি কী হয়ে যাবে, চিনি দিয়ে দিই, তাহলে এটি কী হয়ে যাবে, শরবত তৈরি হয়ে যাবে। তাহলে যে জলটা আছে, জলটাকে বলা হয় দ্রাবক, আর যে চিনিটা দিচ্ছি সেটি হচ্ছে দ্রাবক। তাহলে এই দুটো মিলে যে জিনিসটা তৈরি হলো সেটি হচ্ছে দ্রবণ। ঠিক আছে, তাহলে একটা গ্লাসের মধ্যে জল নিলাম, যেটির পরিমাণ বেশি থাকে সেটি হচ্ছে দ্রাবক, আর সেটির মধ্যে চিনি দিয়ে দিলাম বা নুনও দিতে পারি, নুন দিয়ে দিলাম, সেটি যেটার পরিমাণ কম সেটি হচ্ছে দ্রাব্য। দিয়ে যে নতুন জিনিসটা তৈরি হয়ে গেল সেটিকে বলা হয় দ্রবণ। তাহলে দ্রবণের ক্ষেত্রে কি হয়, এই দ্রাব্য আর দ্রাবক মিশে যে নতুন দ্রবণটা তৈরি করলো, সেই দ্রবণটা সমসত্ব মিশ্রণে কি হয়ে যায়, গুলে যায়। এবার আমরা যদি একটা চামচে করে এখান থেকে কিছু পরিমাণ জল তুলে মুখে দিই বা এখান থেকে কিছু পরিমাণ জল তুলে মুখে দিই, তাহলে আমরা দুটো জায়গারই টেস্টটা সেম পাবো। এখানে লবণ জলটার বা চিনি জলটার যে চিনির পরিমাণটা যেমন যতটা মিষ্টি লাগবে বা যতটা লবণ লাগবে, ঠিক এখানে ততটাই এই জলটারও ততটাই লাগবে, পুরোটা সেমভাবে মিশে যায়। ঠিক আছে, এটিকে আমরা বলবো দ্রবণ। তাহলে দ্রবণ এটিকে বলবো। আর মিশ্রণ কোনটিকে বলবো, মিশ্রণ মানে কি, ধরে নাও আমরা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে যদি আমরা ছোট ছোট চাল নিয়ে নিই, আর এই চালের মধ্যে যদি আমরা ছোট ছোট ডাল মিক্সড করি, ছোট ছোট ডালগুলো মিক্সড করি, তাহলে কি হয়ে গেল, এরা দুজনকে যখন মিক্সড করে দিলাম, এরা কিন্তু নিজেদের মধ্যে মিশে গিয়ে নতুন একটা জিনিস তৈরি করবে না, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন জিনিস তৈরি করবে না। তাহলে যখন এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে না, নতুন জিনিস তৈরি করে না, শুধুমাত্র এই দুটো মিশে গেল, সেটিকে আমরা বলবো মিশ্রণ। ঠিক আছে, সেটিকে আমরা বলবো মিশ্রণ। তাহলে দেখো কোশ্চিনে কি বলেছে, নুন জল। তাহলে নুন জলটা কি হবে, জলের মধ্যে নুন দিলে আমরা দেখতে পাচ্ছি দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। তাহলে একেরটা হয়ে যাবে সি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাটি, সেমভাবে এখানে যেমন যদি আমরা একটা মাটি নিয়ে নিই, একটা বাটির মধ্যে যদি মাটি নিয়ে নিই, তাহলে আমরা জানি মাটির মধ্যে কি থাকে, অনেক ছোটো ছোটো বালি কণা থাকে। এই বালি কণাগুলো কিন্তু সমস্ত জায়গায় সেমভাবে মিশে যায় না। এখান থেকে নিলে একটু মাটির পরিমাণ বেশি, এখান থেকে নিলে একটু কম, তাহলে ঠিক এটি মিশ্রণ। যেটা মাটি সেটি একদম মিশ্রণের মতো হয়ে যায়, একদম সম্পূর্ণরূপে একদম মিক্সড হয়ে থাকে না, মাটিটাকে আমরা একটা মিশ্রণ বলতে পারি। তাহলে 4এরটা হয়ে যাবে এ। ঠিক আছে, এবার দেখো দ্রবণ, এই যে আমরা পড়লাম দ্রবণ, জলটা যখন মিশে যাচ্ছে, জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে যখন আমরা চিনি দিয়ে দিলাম বা কোনো জিনিস দিয়ে দিলাম, কোনো জিনিস দিয়ে যখন গোলাচ্ছি, তখন কি ছোটো ছোটো জিনিসটা একদম ছোটো ছোটো ভেঙে যাচ্ছে, চিনিটা ছোটো ছোটো ভেঙে যাচ্ছে। দিয়ে এই যে ছোটো ছোটো ভেঙে গেল কণাগুলো যে আছে, এই কণাগুলো কতটা পরিমাণ ভেঙে গেল, কতটা ছোটো ছোটো আছে, এই কণাগুলোর উপর ডিপেন্ড করে এই দ্রবণটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি হয়, একটা হয় এই দ্রবণ 3 ধরনের হয়, একটা হয় প্রকৃত দ্রবণ, আর একটা হয়ে যায় কলয়েড, আর একটা হয় প্রলম্বন। তাহলে যেটা প্রকৃত দ্রবণ হয়ে যায়, এটা একদম মিশে যায়, একদম কণাগুলো খুবই ছোট ছোট হয়। এই কণাগুলোর ব্যাসার্ধ প্রায় হয় 10⁻⁸ সেমি বা তারও কম হয়। ঠিক আছে, তারও কম হয়। ঠিক আছে, আর কলয়েডের কি হয়, এই প্রকৃত দ্রবণের থেকে কলয়েডের কণাগুলো একটু সামান্য বড় হয়। এটি কত হয়, 10⁻⁵ থেকে 10⁻⁷ সেমি। আর প্রলম্বনের একটি উদাহরণ হচ্ছে, যদি আমরা গ্লাসের জলের মধ্যে যদি আমরা বালি দিয়ে দিই, তাহলে কি সেটি অত ভালোভাবে মিশে যায় না, এটি খুবই ছোট হয়ে যায় কণাগুলো, এটি তার থেকে একটু বড় হয়, আর এটি মোটামুটি অনেকটাই বড় হয়। তাহলে চিনি না, জলের মধ্যে যদি আমরা বালি দিয়ে দিই, তাহলে যেটি তৈরি হবে সেটি হচ্ছে প্রলম্বন, আর এই কণার ব্যাসার্ধ হয় 10⁻⁴। তাহলে এখানে দেখতে পাচ্ছি ধোঁয়া আর মাখন। তাহলে কি কলয়েড যেটা হয়, যেটাতে একদম সম্পূর্ণরূপে মিশে যায় না, ছোটো ছোটো থাকে, ধোঁয়া আর মাখন দুটোই কিন্তু কলয়েড। ঠিক আছে, দুটোই কলয়েডের উদাহরণ। কিন্তু কলয়েডকে যদি আরও ভালোভাবে আমরা দেখি, কলয়েডের একটি টাইপ হলো ইমালশন। ঠিক আছে, তাহলে এই যে মাখন যেটি আছে আর ধোঁয়া যেটি আছে, ধোঁয়াটি হলো একটি কলয়েড, ধোঁয়াটা হবে একটা কলয়েড। কেন, কারণ বাতাস যে আছে, বাতাসের মধ্যে ছোট ছোট কার্বন কণা থাকে, সেই কার্বন কণাগুলো মিশে থাকে, কিন্তু ওরা একদম ছোট ছোট হয়ে থাকে, একদম টোটালি প্রকৃত দ্রবণের মতো একদম কণাটা অনেক ছোট হয় না, একটু মোটামুটি বড় হয়, কলয়েডের মতো হয়। তাহলে ধোঁয়া যেটি হবে সেটি হবে কলয়েড। তাহলে তোমার 2এরটা হয়ে যাবে ডি। ঠিক আছে, আর মাখনও একটি কলয়েড, কিন্তু কলয়েডের একটি স্পেশাল টাইপ, একটি হচ্ছে অন্য ধরনের, সেটি হচ্ছে ইমালশন। ঠিক আছে, ইমালশন হয় মাখন। ইমালশন কি, ইমালশন হলো তরল বিস্তার মাধ্যমে তরল বিস্তার দশা।
ঠিক আছে, মানে দুটোই তরল, একটা তরল নিলাম তরলের মধ্যে যদি আবার একটা তরল দিয়ে দিই তাহলে যেটা তৈরি হয় সেটি হচ্ছে ইমালশন। এই ইমালশন আবার 2 টাইপসের হয়, কখনো কখনো তরল যেটা থাকে জলের মধ্যে তেল জাতীয় ইমালশন হয়, জলের মধ্যে তেল দিয়ে দিলাম, জলের মধ্যে তেল জাতীয় ইমালশন, আর একটা তেলের মধ্যে অথবা তেলের অনেকগুলো তেল আছে তেলের মধ্যে জল জাতীয় ইমালশন। তাহলে জলের তেল জাতীয় ইমালশন যেটা জলের মধ্যে তেল জাতীয় ইমালশন সেটির উদাহরণ যদি আমরা বলি তাহলে হবে দুধ, ভ্যানিশিং ক্রিম। আর যদি আমরা তেলের মধ্যে জল জাতীয় ইমালশন বলি তাহলে হয়ে যাবে মাখন। দুটোই ইমালশন কিন্তু এটা মাখন, ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো। তাহলে মাখনটা হয়ে যাবে একটি ইমালশন বি। তাহলে আমরা দেখেছিলাম এক একটা সি কোথায় কোথায় আছে তোমরা দেখো, এক একটা সি 1 নম্বরে আছে আর বাকিগুলোতে নেই। তারপরে 4এরটা এ কোথায় আছে, এখানেই 4এরটা এ, 2এরটা ডি আর 3এরটা বি। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, ঠিক আছে, তাহলে ওই লবণের দ্রাব্যতা কত? তাহলে কোশ্চিনটা কি বলেছে আগে ভালো করে বুঝি। বলেছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তোমার ঘরের মধ্যে তুমি একটা যে কোনো তাপমাত্রায় তুমি একটা গ্লাস নিয়ে নিলে, ধরো গ্লাসের মধ্যে 50 গ্রাম জল আছে। কতখানি জল আছে? 50 গ্রাম। তুমি লিখে নাও গ্লাসের মধ্যে আছে 50 গ্রাম জল। সেই জলের মধ্যে তুমি কতখানি 20 গ্রাম সাধারণ লবণ দিয়ে দিলে, এখানে তুমি লবণটা ঢেলে দিলে কত, 20 গ্রাম, ঠিক আছে, 20 গ্রাম দিলে, দিয়ে বলেছে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেল। সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ মানে তুমি একটা গ্লাসের মধ্যে লবণ দিচ্ছ, লবণ দিয়ে গোলাচ্ছ, 1 চামচ দিয়ে দিলে গুলে গেল, আরেক চামচ দিয়ে দিলে গুলে গেল, 3 চামচ দিয়ে একটা সময় বা দিতে একটা সময় পর দেখা যাচ্ছে আর গুলছে না। যেই জায়গায় গিয়ে আর গুলছে না তখন যে দ্রবণটা তৈরি হলো সেটি হলো সম্পৃক্ত দ্রবণ, মানে যতটা। তাহলে কি হলো, এরকমভাবে একটা গ্লাসের মধ্যে 50 গ্রাম জল নিয়েছে, জলের মধ্যে 20 গ্রাম লবণ দিয়ে দিয়েছে, 20 গ্রাম দেওয়ার পর কি হচ্ছে, আর গুলছে না, তাহলে এটি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। তাহলে বলেছে এই জলের দ্রাব্যতা কত, ঠিক আছে। দ্রাব্যতা মানে আমরা দ্রাব্যতা বের করার আমরা একটা সূত্র জানি, নিশ্চয়ই আমরা দ্রাব্যতার সূত্র পড়েছি। কি দ্রাব্যতা বের করার সূত্রটি হচ্ছে দ্রাব্যতা সমান সর্বোচ্চ দ্রবীভূত দ্রাব্যের ভর। দ্রাব্য মানে যেটি কম পরিমাণে থাকে, যেটি আমরা দিলাম লবণ, সেটার ভর যতটা গুলে যেতে পারে সেই সর্বোচ্চ দ্রবীভূত দ্রাব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। দ্রাবকের ভর মানে যেটার পরিমাণ একটু বেশি, মানে যেটার মধ্যে গুলে গেল সেটি হচ্ছে দ্রাবক, ইনটু 100, ঠিক আছে। তাহলে এখানে দেখো সর্বোচ্চ দ্রবীভূত দ্রাব্যের ভর কতখানি গুলে গেছিল, দেখতে পাচ্ছি আমরা 20 গ্রাম লবণ গুলে গেছিল, তাহলে এখানে 20 লিখবো। আর কি জলটা কত আছে, 50 গ্রাম, তাহলে জলের ওজনটা ভরটা লিখবো 50, যেটা দ্রাবক যেটার মধ্যে গুলে গেল, ইনটু 100, এটা সূত্র। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি আমরা কি হয়ে যায়, 50 2 100, তাহলে এটা উপরে দুটো গুণ করে দেবো, কত হয়ে যাবে, 40 গ্রাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, দুধ একটি সম্পৃক্ত দ্রবণ নাকি অতিপৃক্ত দ্রবণ নাকি কলয়েড নাকি প্রলম্বন? এর আগের কোশ্চিনটাতেই আমরা পড়ে নিয়েছিলাম, এখানে দেখে নিয়েছিলাম যে মাখন, আমি বলেছিলাম মাখন পড়ানোর সময় বলেছিলাম মাখন একটি ইমালশন। আর ইমালশন কি? ইমালশন তরলে মিশ্রণ, আর এই ইমালশনটাই হচ্ছে একটা কলয়েড, মানে কলয়েডটাই হচ্ছে একটা ইমালশন, মানে কলয়েডের আর একটা টাইপই হচ্ছে ইমালশন। তাহলে এখানে তোমাদের জিজ্ঞাসা করেছি, আমি বলেছিলাম যে ইমালশন দু টাইপের হয়, যদি আবার তেলের মধ্যে জলের মধ্যে তেল জাতীয় হয় তাহলে হয় দুধ, ভ্যানিশিং ক্রিম, আর যদি তেলের মধ্যে জল জাতীয় হয় তাহলে হয় মাখন। ইমালশনের 2 টাইপস। তাহলে দুধ মাখন আমরা দেখতে পাচ্ছি ইমালশন, এখানেও তাহলে কি হবে, দুধ একটি ইমালশন। এবার ইমালশনকে আমরা জানি যে কলয়েডের টাইপই হচ্ছে ইমালশন, এখানে যদি ইমালশন থাকতো তাহলে সেটিতে সঠিক উত্তর হয়ে যেত। আর দুধ এখানে যেহেতু ইমালশন নেই, ইমালশনটাই একটি হচ্ছে কলয়েডের মধ্যেই পড়ে, ওটাকে আরও যদি ভেঙে ভালো করে বলি তাহলে এটি হয়ে যাবে কলয়েড, দুধটা হয়ে যাবে কলয়েড, অপশন হবে সি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে সাধারণ লবণের দ্রাব্যতা 40 হলে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন? তাহলে কোশ্চিনটা আগে ভালো করে বুঝতে হবে। এখানে বলে দিয়েছে যে কোনো একটা উষ্ণতায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে বলে কি বলেছে, সাধারণ জলে লবণের দ্রাব্যতা 40। তাহলে আমাদের কিন্তু দ্রাব্যতাটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, দ্রাব্যতাটা বলে দিয়েছি 40, ঠিক আছে। এবার বলেছে ওই উষ্ণতায় 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 100 গ্রাম কিন্তু জল বলেনি বা 100 গ্রাম লবণও বলেনি, দ্রবণ বলেছে, দ্রবণ তৈরি করতে কতটা লবণ প্রয়োজন। তাহলে এই ধরনের একটা গ্লাসের মধ্যে কি বলেছে যে একটা দ্রবণ তৈরি করতে হবে, যেটা হচ্ছে 100 গ্রাম দ্রবণ তৈরি করতে হবে, 100 গ্রাম, যেই দুটো মিলে যেটা তৈরি হবে সেই দ্রবণটা তৈরি করতে হবে 100 গ্রাম। এবার দ্রাব্যতা শুধুমাত্র বলে দিয়েছে, এখানে জল কতখানি ছিল, জল কতটা ছিল সেটাও বলেনি, এবং কি যেই আমরা লবণটা মেশাচ্ছি লবণটা কতখানি লবণ সেটাও বলেনি, সেটা বের করতে বলেছে, এই লবণটা কতখানি সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা করার জন্য কিভাবে বুঝবো, শুধু একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটি বলা আছে দ্রাব্যতা 40 আর বলেছে এতখানি বানাতে হবে, দ্রবণটা বানাতে হবে 100 গ্রাম, তাহলে কতটা লবণ দেবো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা করার জন্য আমাদের যেটা বুঝতে হবে, দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে এই কথাটা বলা আছে যে 100 গ্রাম জলে 40 গ্রাম লবণ সম্পূর্ণরূপে গুলে আছে। এই দ্রাব্যতা 40 মানে 100 গ্রাম জলে 40 গ্রাম লবণ সম্পূর্ণরূপে গুলে আছে, ঠিক আছে। তাহলে এটা কতখানি দ্রবণ, এটা হচ্ছে দ্রাবক,
আর যেটা লবণ সেটা হচ্ছে দ্রাব্য। তাহলে এই দুটো মিলে কতখানি দ্রবণ তৈরি হলো, এই দুটো মিলে মিক্স হয়ে কতখানি তৈরি হয়েছে, জল আছে 100 প্লাস লবণ আছে 40, তাহলে হয়ে গেল 140। দ্রবণটা তৈরি হয়েছে, দ্রবণের ভর হচ্ছে 140। তাহলে আমরা দেখতে পাচ্ছি 140 গ্রাম দ্রবণ তৈরি করতে, 140 গ্রাম এই যে দ্রবণটা তৈরি করতে কতখানি লবণ লেগেছিল, 40 গ্রাম। তাহলে আমাদের তৈরি করতে হবে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণ তৈরি করতে কতখানি লাগবে, এটাকে আমরা মাল্টিপল করে দেবো। কীভাবে করবো, উপরে আসে 40টা উপরেই থাকে, ঐকিক নিয়ম করবো, আর যেটা কোনায় থাকে সেটা নিচে চলে আসে 140 ইন্টু যেটা এখানে থাকে সেটা 100 হয়ে যায়, মাল্টিপল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সলভ করি কত হয়ে যাবে, এটা কেটে যাবে, 0 0 কেটে দিলাম। তারপরে কি হয়, এখানে আছে 7 2 দিয়ে কাটবো, 7 2 14 আর 5 2 10। এবার কি করবো, দেখো উপরে গুণ করে দিই, এখানে আছে 40, তাহলে কত হয়ে যাবে 200 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে এটাকে যদি এবার আমরা ডিভাইড করি, দেখো 7 2 14, এখানে কত হবে 6 0 60, তাই তো 60। এবার কত দেবো 8, তাহলে কত হয়ে যাবে নিচে 56, এখানে জায়গাটা কম হয়ে গেল, এই যাবে 56, এটা মাইনাস করলে কত হবে 4। এবার দেখো এটা ছোটো হয়ে গেল, এখানে পয়েন্ট নিয়ে নেবো, দিয়ে 0 করবো, দিয়ে আরও এভাবে করতে থাকবো, তারপর 28 পয়েন্ট কিছু আসবে, 28.5। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কি বলা আছে, ব্রাউনি গতি সাধারণত দেখা যায় কোন দ্রবণে, প্রকৃত দ্রবণে নাকি হচ্ছে স্থির জলে, নাকি কলাইডীয় দ্রবণে, নাকি প্রলম্বনে। তাহলে আমাদের ব্রাউনি গতি কি সেটি জানতে হবে। কি হয়, আমরা একটু আগেই পড়লাম যে প্রকৃত দ্রবণে যে কণাগুলো আছে, কোনো একটা গ্লাসের মধ্যে জল দিলাম, জলের মধ্যে যদি আমরা চিনি বা কিছু গোলাই, গুলিয়ে যে কণাগুলো যে ছোটো ছোটো হয়ে গেল, সেই কণাগুলোর উপর ডিপেন্ড করে আমরা 3 ভাগে দ্রবণকে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, যেখানে কণাগুলো খুবই সূক্ষ্মভাবে গুলে যায়, একদম ছোটো ছোটো হয়ে যায়। তারপরে কলাইডীয় দ্রবণ, যেটি কণাগুলো এই প্রকৃত দ্রবণের থেকে কণাটা একটু বড় হয়, আর প্রলম্বনে গিয়ে আর একটু বড় হয়ে যায়। এখানে মাইনাসে আছে ভ্যালুগুলো, এখানে বলা আছে 10⁻⁻8 হয় প্রকৃত দ্রবণের ক্ষেত্রে, বা তার কি হয়, তার কম হয়। আর কলাইডীয় দ্রবণে কি হয় 10⁻5 থেকে 10⁻7 সেন্টিমিটার, আর প্রলম্বনে হয় 10⁻4 সেমি বা তার বেশি। তাহলে এখানে কলাইডীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়, কণাগুলো এই যে একটা গ্লাসের মধ্যে যদি জল থাকে, জলের মধ্যে কলাইডীয় দ্রবণের উদাহরণ হচ্ছে আটা। যদি আমরা আটা দিয়ে দিই, চামচে করে আটা দিয়ে দিলাম, তাহলে আটা দিয়ে দিলে কি হয়ে যায়, আটাগুলো তো আমরা এই ছোটো ছোটোভাবে গুলে গেল, একদম ছোটো ছোটোভাবে, যেটা আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারি না, আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কণাগুলোকে দেখতে পাবো। আর ফিল্টার পেপার, যদি আমরা ফিল্টার পেপারে হচ্ছে ছাঁকি, তাহলে সেখানেও আটকাবে না, নিচের দিকে চলে যাবে, কিন্তু পার্চমেন্ট পেপারে আটকে যায়। তাহলে কি হয়, এই যে গ্লাসের মধ্যে তুমি যখন আটা গোলানো জল নিয়ে নিলে, কি হবে, তুমি যদি এখান থেকে টর্চ দাও, আলো দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, এখানে এই কণাগুলো একটু একটু থাকে, যার জন্য কি হয়, কণাগুলো ছোটাছুটি করে, যার জন্য কি হয়, এই কণাগুলোতে এসে আলোটা পড়ে, প্রায় আলোটা এইভাবে ছড়িয়ে যায়, আলোটা বিচ্ছুরণ হয়ে যায়। এটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। ঠিক আছে, টিন্ডাল ইফেক্ট হয়। আর কি হয়, এই যে কণাগুলোকে তুমি যদি এটাকে স্থিরভাবে রেখে দাও, তার কণাগুলো আস্তে আস্তে করে ছিটিয়ে পড়ে নিচে দিকে, অনেকক্ষণ রেখে দিলে কণাগুলো ছোটো ছোটো করে নিচে দিকে ছিটিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে একটা গতি দেখা যায়, ছোটো ছোটোভাবে ছোটাছুটি করছে, দিয়ে ছিটিয়ে পড়ছে। এই গতিটা দেখা যায় কলাইডীয় দ্রবণের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা একটা লবণ জল নিয়ে নিতাম বা চিনি জল নিয়ে নিতাম, সম্পূর্ণরূপে গুলে যায়, এই দিক থেকে যদি আমরা লাইট দিতাম, কি হতো, লাইটটা পার হয়ে চলে যেত। এরকমভাবে আটার মতো করে, আটা দ্রবণের মতো করে এখানে এই অণুগুলোর মধ্যে বা যে কলাইডীয় কণাগুলো আছে, কণাগুলোর মধ্যে এইভাবে ইফেক্টটা দেখাতো না, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখাতো না। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখায় না, শুধুমাত্র কলাইডীয় দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট এবং কি হচ্ছে ব্রাউনি গতি, যেটা সেটা দেখায়। তার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলাইডীয় দ্রবণে ব্রাউনি গতি দেখা যায়। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কলাইডীয় দ্রবণে কণার ব্যাস সাধারণত কত হয়। আমরা এখনই দেখলাম যে জলের মধ্যে যে গুলে যায়, গুলে গিয়ে কণাগুলো কতটা ছোট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করতে পারি, একটা প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে প্রলম্বন। প্রকৃত দ্রবণে কণাগুলো সবচেয়ে ছোট হয় 10⁻8, মাইনাসে আছে সেমি বা তারও কম। আর কলাইডীয় কত হয় 10⁻5 থেকে 10⁻7। ঠিক আছে, এটা কিন্তু কম নয়, মাইনাসে আছে ভ্যালু। আর প্রলম্বনে কত হয় 10⁻4 সেমি বা তার বেশি। তাহলে দেখো কলাইডীয় দ্রবণে ব্যাসার্ধ জিজ্ঞাসা করেছে, কণার ব্যাসার্ধ কত বলেছে 10⁻5 থেকে 10⁻7। এখানে উল্টোভাবে লেখা আছে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটি দ্রাব্যতা হ্রাস পায়, মানে দ্রাব্যতা কমে যায়। তাহলে দেখো এই যে বলেছে, এই যে জলীয় দ্রবণে, অর্থাৎ একটা গ্লাসের মধ্যে আমরা জল নিয়ে নিলাম, জলের মধ্যে যদি আমরা KNO3 দিয়ে দিই প্রথমটা, বা জলের মধ্যে যদি CaOH ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিই, বা NaCl খাদ্য লবণ দিয়ে দিই, বা NaH4Cl দিয়ে দিই, এটি একটি লবণটা যদি দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে গোলানোর পর জলীয় দ্রবণটা হয়ে গেল, এগুলোকে গোলানোর পর যদি আমরা ওটাকে হিট দিতে থাকি, তাহলে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা মানে গুলে যাওয়া, কোনটি জলে গুলে যাওয়াটা আরও কমে যাবে, জলে গুলে যেতে চাইবে না, সেটি হচ্ছে কোনটি যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কোনটি দ্রাব্যতা কমে যাবে, কোনটি গুলতে চাইবে না সহজে। তাহলে এটির জন্য আমাদের পড়তে হবে, একটি গ্রাফ পড়বো আমরা। দেখো
কি হয়, যখনই আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন KNO3 কি হয়, যখনই আমরা উষ্ণতা তাপমাত্রাটা এইদিকে বাড়ছে, তাপমাত্রা বৃদ্ধি করবো, তখন KNO3 দ্রাব্যতাটা গুলে যাওয়াটা খুব বেড়ে যায়, KNO3 আরও বেশি ভালোভাবে গুলে যায়, দিয়ে এর গ্রাফটা তার জন্য এই যে হয়, একদম KNO3 সবচেয়ে বেশি গুলে যায়, KNO3 দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়। তারপরে দেখো যে Na2SO4.10H2O যেটা হচ্ছে গ্লোবাল সল্ট, এটা কি হয়, এটা কিছুটা পরিমাণ গুলে যায়, দ্রাব্যতাটা একটু বেড়ে যায়, তারপরে আবার কমে যায়, ঠিক আছে। তারপরে দেখো NaCl খাদ্য লবণ, যেটা আমাদের অপশনে ছিল, খাদ্য লবণ কি হয়, একদমই বাড়তে চায় না, তাপমাত্রা দিলে এটা গুলতে চায় না ভালোভাবে, যেমন থাকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটা যেমন থাকে তেমনইভাবেই থাকে, এটা সোজাভাবে যেমন ছিল তেমনভাবেই চলতে থাকে, এটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে, তাপমাত্রার সমান্তরালে এটাও চলতে থাকে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একদমই গুলতে চায় না, একটু বাড়লেও প্রায় নেমে যায়, গুলতেই চায় না, তাহলে এটা সবচেয়ে কম গুলে যায়, এর দ্রাব্যতা সবচেয়ে কম, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, এই যে চারটা আমাদের একটু পড়ে রাখতে হবে, চারটা ভালো করে পড়ে রাখবে, দেখে রাখবে, কারণ এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন বলা আছে তরল এরোসল কি। এই যে আমরা এর আগে পড়েছিলাম ইমালশন, এরোসল, এগুলো আমাদের দ্রবণ চ্যাপ্টারে আমরা যে প্রকৃত দ্রবণ, তারপরে কলাইডীয় দ্রবণ আর হচ্ছে প্রলম্বন, এই তিনটে যে টাইপের দ্রবণ পড়ি, এই তিনটা টাইপের দ্রবণের মধ্যে যে কলাইডীয় দ্রবণ আছে, কলাইডীয় দ্রবণকে আমরা আবার অনেক কয়েকটা ভাগ পড়ি, তার মধ্যে একটা ছিল ইমালশনে আমরা পড়েছিলাম তরলে যদি মিক্সার হয়ে যায়। আর এরোসল মানে কি, এরোসল মানে এটার মধ্যে গ্যাস থাকবে, তাহলে গ্যাসের মধ্যে যদি তরল হয় তাহলে সেটাকে বলবো তরল এরোসল, আর যদি গ্যাসের মধ্যে যদি কঠিন থাকে তাহলে আমরা সেটাকে বলবো কঠিন এরোসল। তাহলে এই এরোসলের এক্সাম্পলগুলো আমাদের সবগুলো পড়তে হবে, আমরা সেগুলো বই থেকে পড়ে নেবো, ক্লাস 9-10 বই অবশ্যই আছে, তাহলে এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের বলতো গ্যাসের মধ্যে কঠিন এরোসল তাহলে হতো ধোঁয়া, কারণ কি ধোঁয়া গ্যাসগুলো আছে, গ্যাস আমাদের বাতাসে গ্যাস থাকে, সেই গ্যাসগুলোর মধ্যে ছোটো ছোটো কার্বনের কণা থাকে, সেটা দিয়ে তৈরি হয় ধোঁয়া, ঠিক আছে, তাহলে ধোঁয়া হতো একটা কঠিন এরোসল। কিন্তু এখানে বলেছে তরল এরোসল, তাহলে হবে মেঘ, কারণ কি মেঘ বাতাসে বায়ুগুলো থাকে, গ্যাস থাকে, গ্যাসের মধ্যে ছোটো ছোটো তরল থাকে, যেটা দিয়ে তৈরি হয় জলীয় বাষ্প, যেটা দিয়ে তৈরি হয় মেঘ, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এখানে দুধ, এটি তো হবেই না, দুধ আমরা পড়েছিলাম ইমালশন, তাই তো, দুধ একটি ইমালশন, ক্রিম এটি একটি ইমালশন, তাহলে এরোসল হয়ে যাবে মেঘ, তরল এরোসল মেঘ, আর কঠিন এরোসল হলে হয়ে যেত ধোঁয়া, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলা আছে, উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না। আয়তন উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে যেই অপশনে আয়তন আছে সেটার উপর নির্ভর করবে, উষ্ণতা বাড়ালে আয়তনের উপর নির্ভর করে, তাহলে যেই অপশনে আমরা আয়তন দেখতে পাবো সেটার উপর নির্ভর করবে, যেই অপশনে আমরা আয়তন দেখতে পাবো না তার মানে ওটাতে নির্ভর করে না। তাহলে দেখো এখানে বলা আছে আয়তন মাত্রিক শতাংশ, তার মানে যখনই আমরা এটা তাপমাত্রা দেবো, উষ্ণতা দেবো, তখন কি আয়তনটা কমে যাবে, তার মানে আয়তনের উপর নির্ভর করছে, অপশন বিটা হবে না। তারপরে বলা আছে মোল পার লিটার শক্তিমাত্রা, এখানেও লিটার আছে, লিটার মানে আয়তন, আমরা জানি লিটার আমরা আয়তন হয়, তার মানে লিটার, এই লিটারটা কমে যাবে, উষ্ণতা বাড়ালে লিটারটা কমে যায়, তার মানে এটার উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে। এখানেও গ্রাম পার লিটার শক্তিমাত্রা, তার মানে এখানেও আয়তনের উপর নির্ভর করছে, তার মানে এটাও হবে না। এখানে বলা আছে ওজন মাত্রিক শতাংশ, মানে আমরা এখানে কোনো আয়তন দেখতে পাচ্ছি না, ওজনের উপর নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করে, উষ্ণতা বাড়ালে আয়তনটা কমে যায় বা বেড়ে যায়, আয়তনের পরিবর্তন হয়, যেখানে আয়তন দেখতে পাবো তার মানে দ্রবণের হচ্ছে আয়তনের উপর নির্ভর করে, তাই আয়তন যেখানে আছে সেখানে নির্ভর করে, আমাদের জিজ্ঞাসা করেছে নির্ভর করে না, কোনটি নির্ভর করে না, ওজনের উপর নির্ভর করে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং এরপরে তোমরা কোন চ্যাপ্টারটি করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।